শুভেচ্ছা জানাচ্ছি লার্ন এমএস এক্সেল এর আজকের পর্বে। আজকে আমরা পার্সেন্টেজ ক্যালকুলেশন করা শিখব। পার্সেন্টেজ কি? পার্সেন্টেজ মানে হচ্ছে শতকরা। আমরা কিন্তু সবাই কম বেশি শতকরা জিনিসটা কি সেটা জানি, অর্থাৎ কোনো একটি সংখ্যা 100-র মধ্যে কতটুকু অংশ দখল করে সেটাকেই তার পার্সেন্টেজ বা শতকরা বলা হয়। তো আমরা একটা এক্সাম্পল দেখছি, ছোট্ট একটা এক্সাম্পল, যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। আমরা ধরে নিচ্ছি আমাদের কাছে একটি সংখ্যা আছে 1000, যার 20% আমরা বের করব। তো এটা 20% বের করতে হলে আমাদেরকে লিখতে হবে ইকুয়াল, দেন সেলটিকে আমরা সিলেক্ট করে ইন্টু 20 লিখে দেন আমরা কিবোর্ড থেকে পার্সেন্টেজ সিম্বলটা অ্যাড করে দিব এবং এন্টার প্রেস করলে এটা 20% বের হয়ে যাবে। অর্থাৎ 1000-এর 20% হচ্ছে 200। ঠিক তেমনি আমরা যদি এখানে অন্য একটি সংখ্যা লিখি, সে 2000, তাহলে এটা 20% যদি আমরা বের করি তাহলে ইকুয়াল 2000 ইন্টু 20% ইকুয়াল, দ্যাট মিনস 2000-এর 20% হচ্ছে 400। এখন আমরা অন্য একটি পার্সেন্টেজ যদি বের করি, সে 1000-এর পার্সেন্টেজ আমরা 30% বের, 30%-এ কত হয় 30%, তাহলে কত হবে 300। ঠিক সেমভাবে আমরা 2000-এর জন্য যদি 30% বের করি, পার্সেন্টেজ 600 বের হলো। অর্থাৎ 1000-এর 20% 200, 30% 300, 2000-এর 20% 400, 30% 600। তো এইভাবে আমরা পার্সেন্টেজগুলো বের করতে পারি। অর্থাৎ একটি সংখ্যার পার্সেন্টেজ কিভাবে বের করতে হয় ফর্মুলা দিয়ে এক্সেলে, সেটা কিন্তু আমরা খুব সহজেই শিখে নিলাম। তো এখন পার্সেন্টেজ আমরা অনেক সময় ব্যবহার করে থাকি বিভিন্ন জিনিস বোঝানোর ক্ষেত্রে, যেমন অনেক সময় আমাদের যেমন স্যালারি ইনক্রিমেন্ট হয়, বা কোনো কিছুর দাম কমে যায়, তো বা আমরা কোনো একটি প্রোডাক্ট সেল করার ক্ষেত্রে আমরা বলে থাকি যে এই প্রোডাক্টটির দাম এত পার্সেন্টেজ কমেছে। তো এই যে ইনক্রিজ বা ডিক্রিজ যেটাই আমরা বলি না কেন, সেটা কিন্তু সব কিছু পার্সেন্টেজের উপরে ডিপেন্ড করে। তো পার্সেন্টেজের মাধ্যমে আমরা কিভাবে সেই ইনক্রিজ এবং ডিক্রিজ ফেনোমেনাটা বের করতে পারি সেটা আমরা এখন দেখব। তো আমরা চলে যাচ্ছি আমাদের মেইন ওয়ার্কশিটে। তো এখানে আমরা একটি ওয়ার্কশিট আগে থেকেই তৈরি করে রেখেছি, বাট এখানে অনেক কাজ আমাদেরকে এখনও করতে হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি পার্সেন্টেজ ক্যালকুলেশন টাইটেলের একটি এখানে শিট দেওয়া আছে, কিছু লোকের নাম এখানে রাইট ডাউন করা আছে। এখানে অ্যামাউন্টের ঘর ফাঁকা আছে এখনও, এরপর 3টি ঘর আছে কলাম, পার্সেন্টেজ অফ টোটাল, 20% ডিক্রিজ, 20% ইনক্রিজ। আমরা ধরে নিচ্ছি এখানে যে ব্যক্তিদের নাম লেখা আছে তারা সবাই মিলে একটি টিম এবং তারা একটি নির্দিষ্ট পরিমাণ টাকা জমা করছেন তাদের অ্যাকাউন্টে প্রতি মাসে। তো প্রতি মাসে তাদের টোটাল সবার টাকা মিলিয়ে কত টাকা, আমরা ধরে নিচ্ছি এখানে যে ব্যক্তিদের নাম লেখা আছে তারা সবাই একটি অনুষ্ঠানের জন্য কিছু টাকা জমা করেছেন। তো কে টোটাল কত টাকার কত পার্সেন্টেজ দিয়েছেন আমরা এখন সেটা যদি বের করি, তাহলে আমাদেরকে শুরুতে তাদের দেওয়া যে অ্যামাউন্টগুলো, সেই অ্যামাউন্টগুলো আমরা এখানে রাইট ডাউন করব। তো আমি আগে থেকে এখানে কিছু ডামি অ্যামাউন্ট লিখে রেখেছি। আমি এই সেলগুলোকে কপি করে এই ঘরে এনে যদি পেস্ট করে দিই, আচ্ছা, তাহলে আমার এই যে ভ্যালুগুলো, সেই ভ্যালুগুলো হচ্ছে এখন এটার অ্যামাউন্ট। বাট এটা দেখতে কিন্তু খারাপ লাগছে। আমরা একই সঙ্গে আজকে পার্সেন্টেজের সঙ্গে ফরম্যাটিংটাও শিখব, অল্প অল্প করে ফরম্যাটিং করা শিখব আজকে থেকে। তো এটার ঘরের টাইটেলটি হচ্ছে অ্যামাউন্ট বিডিটি, অর্থাৎ এগুলো সবই হচ্ছে বাংলাদেশি টাকা। কিন্তু এখন আমি কিন্তু এই সেলগুলো দেখলে বুঝতে পারছি না যে এগুলো আসলে টাকা, কারণ আমাদের বাংলাদেশি টাকার সিম্বলটা হচ্ছে অবশ্যই ডিজিটের আগে বিডিটি কথাটা থাকবে। তো আমরা কিন্তু চাইলে এক্সেলে সেই বিডিটি কথাটা নিয়ে আসতে পারি। আচ্ছা, শুরুতে যেটা করতে পারি, আমি এই সেলের ভ্যালুগুলোকে ডিলিট করে দিচ্ছি, এটার আমার এখন দরকার নেই।
আর এই সেলের ফরম্যাটিংটা আমাদেরকে এখন করতে হবে অ্যামাউন্ট বিডিটি। ওকে, দ্যাট মিনস আমাকে বিডিটি কথাটা এখানে নিয়ে আসতে হবে যাতে এটা একটু প্রফেশনাল লুক হয়। তো আমরা শুরুতে যেটি করতে চাচ্ছি, আমি চাইলে এই পুরো সেল এই কলামের সবগুলো সেলকে সিলেক্ট করতে পারি, অথবা ইন্ডিভিজুয়ালি যে কোনো একটি সেলে আমরা আগে কাজ করতে পারি। তো আমরা আগে এই সেলটিতে কাজ করছি। এই সেলটিকে সিলেক্ট করে মাউসের রাইট বাটনে ক্লিক করে ফরম্যাট সেলস যে অপশনটি আছে সেখানে ক্লিক করার পরে এই একটি ডায়ালগ বক্স এখানে আসবে। এরপর দেখুন এখানে জেনারেল, নাম্বার, কারেন্সি, এভাবে বেশ কিছু আইটেম এখানে দেওয়া আছে। তো আমরা সরাসরি কারেন্সিতে চলে যাচ্ছি এবং এখানে দেখুন একটি স্যাম্পল দেখাচ্ছে এবং খেয়াল করে দেখুন আমাদের এই সেলের ভ্যালু ছিল 1150, এখানেও স্যাম্পলে 1150 দেখাচ্ছে, বাট তার আগে একটি ডলার সিম্বল আছে এবং একটি এখানে কমা আছে এবং এখানে একটি পয়েন্ট আছে এবং পয়েন্টের পরে দুটো জিরো আছে। এর কারণ হচ্ছে এখানে ফরম্যাটিংটা এই সেলের এইভাবে এখন বাই ডিফল্ট দেখাচ্ছে। ডেসিমাল প্লেসেস এর ঘরে দেখুন আপনি 2 লেখা আছে। ডেসিমাল প্লেসেস মানে হচ্ছে ডেসিমাল, অর্থাৎ পয়েন্টের পরে কতগুলো ডিজিট দেখাবে। এখানে এটা 2 করা আছে, আমরা এটাকে কমিয়ে 0 করে দিচ্ছি, অর্থাৎ আমরা চাচ্ছি না ডেসিমালের পরে কোনো ডিজিট শো করুক। ওকে, এরপর দেখাচ্ছে সিম্বল এখানে দেখুন বাই ডিফল্ট এটা ডলারের সিম্বল দেওয়া আছে। আমরা এখানে ড্রপ ডাউনে যদি ক্লিক করি তাহলে দেখুন এখানে একটি লিস্ট দেখাবে। তো আমরা এখান থেকে আমাদের বাংলাদেশি টাকার যে সিম্বল সেটাকে আমরা খুঁজে বের করতে পারি। তো আমরা শর্টকাট ওয়েতে ইউজ করতে পারি, সেটা হচ্ছে বি, যদি ক্লিক করি বিডি, দেন হচ্ছে দেখুন এখানে বিডিটি একটি অপশন চলে আসছে, অর্থাৎ বাংলাদেশি টাকা। এটাকে যদি আমি এখানে সিলেক্ট করে দিই তাহলে আমার দেখুন এখানে স্যাম্পলের ঘরে বিডিটি 1150, অর্থাৎ আমার ডিজিটের সামনে বিডিটি কথাটা চলে এসছে। এরপর নেগেটিভ নাম্বারস, যদি কখনো কোনো কারণে রেজাল্ট নেগেটিভ শো করে তাহলে তার স্যাম্পলটা কেমন দেখাবে। নেগেটিভ সিম্বলটা আগে আসবে, এরপর বিডিটি থাকবে, এরপরে এরকম শো করবে, নাকি এরকম রেড কালার হয়ে যাবে, নাকি এরকম ব্র্যাকেটের মধ্যে চলে আসবে, আবার ব্র্যাকেটের মধ্যে রেড কালার হয়ে যাবে। এরকম এখানে 4টি স্যাম্পল দেখানো আছে। তো আমরা বাই ডিফল্ট এটাকেই সিলেক্ট করে দিচ্ছি, প্রথমটাকেই। আচ্ছা, যদি কখনো পরবর্তীতে দরকার হয় আমরা যে কোনো একটি আমাদের পছন্দ মতো ফরম্যাটিংয়ে সুইচ করতে পারবো, কোনো সমস্যা নেই। তো আমরা আপাতত বাই ডিফল্ট এটাকেই রেখে দিচ্ছি। ওকে, দেখুন বিডিটি 1150 হয়ে গেল, অর্থাৎ আমাদের এই ঘরের যে এখন যে এই সেলের যে ভ্যালু, এটা কিন্তু এখন আমরা দেখলেই বুঝতে পারবো যে এটি বাংলাদেশি টাকা বোঝাচ্ছে এবং সেটার মান কত 1150 টাকা। এবং সেমভাবে যদি আমি বাকিগুলোর জন্য ফরম্যাটিং করি, আমরা একটা শর্টকাট কি ইউজ করব, একটা শর্টকাট সিস্টেম ইউজ করব, সেটা হচ্ছে জাস্ট এই ফরম্যাট পেইন্টারে ক্লিক করব, করে ক্লিক থাকা অবস্থায় বাকি ঘরগুলো সিলেক্ট করে দিব এবং দেখুন সবগুলো সেলেই এখন বিডিটি শব্দটা চলে আসলো এবং আমরা যেভাবে ফরম্যাটিংটা চেয়েছিলাম, যেভাবে আমার স্যাম্পলটা ওখানে শো করেছিল সবগুলো কিন্তু আমার সেমভাবে চলে আসলো, কোনো ভ্যালু কিন্তু আমার চেঞ্জ হয়নি, বাট জাস্ট তার আগে বিডিটি সিম্বলটা চলে এসেছে। ওকে, তো আমরা এই সেলগুলোকে সেন্টারে এনে নিচ্ছি যাতে ভালো দেখায়, এই জন্য। ওকে, আমরা এর সাইজটাকে একটু বাড়িয়ে নিলাম। এখন আমাদের এখানে একটু কাজ করতে হবে, আমরা এটাকে কমিয়ে নিচ্ছি, টোটাল ঘরটাকে শুধু এই পর্যন্ত রাখছি। তো এই সেলটিতে আমরা বুঝতেই পারছি যে এখানে টোটাল এই যে আমাদের টাকার যে অ্যামাউন্টগুলো আছে সেটার সামেশনটা এখানে আসবে। তো আমরা খুব সহজেই বের করতে পারি, সেটা আমরা জানি যে অটো সামের মাধ্যমে আমরা এটাকে বের করে ফেলতে পারি। দেখুন এটা অটো সাম দেওয়ার পর এটার আগে অটোমেটিক্যালি একটা বিডিটি চলে আসলো, কারণ হচ্ছে সবগুলোর আগেই যে বিডিটি ফরম্যাটিংটা করা আছে সিম্বলটা দিয়ে সেমভাবে চলে আসবে, বাট এই সেলটাতে সবগুলো সেন্টারে আসেনি, এখন সেন্টারে চলে আসলো। ওকে, এখন টোটাল এখানে যে 15 জন ব্যক্তি আছেন তাদের জমাকৃত টাকার টোটাল অ্যামাউন্টই হচ্ছে 40,900 বিডিটি। তো আমরা চাচ্ছি জানতে যে এই টোটাল অ্যামাউন্টের কে কত পার্সেন্টেজ আসলে বেয়ার করেছেন। তো সেটা কিভাবে আমরা এক্সেলের ফর্মুলা দিয়ে বের করব একটু আমরা খেয়াল করে দেখি। প্রথমে আমরা একটা ইকুয়াল সাইন দিব, এরপর এই নাম্বারটিকে সিলেক্ট করে দিব, অর্থাৎ এই ব্যক্তি কত টাকা জমা দিয়েছেন
এরপর এটাকে ভাগ করব এই টোটাল নাম্বার দিয়ে এবং মাল্টিপ্লাই করব 100 দিয়ে। আচ্ছা, আমি মাল্টিপ্লাইটা পরে করছি, মাল্টিপ্লাইটা আমরা পরেও করতে পারবো। জাস্ট আমরা জানতে চাচ্ছি যে তার যে জমাকৃত টাকা সেটা টোটাল টাকার কত ভাগ। তো এই জন্য আমরা তার জমাকৃত টাকাকে টোটাল সংখ্যা দিয়ে ভাগ, টোটাল জমাকৃত টাকার মান দিয়ে ভাগ করে এন্টার প্রেস করছি। তাহলে এখানে কিন্তু একটা ডিজিট দেখাচ্ছে, বাট এটা কিন্তু আমাদের অবশ্যই পার্সেন্টেজ নয়, কিন্তু এটা পার্সেন্টেজের ভ্যালু, বাট সেটার ফরম্যাটিংটা কিন্তু কারেক্ট নয়। তো আমাদেরকে যেটা করতে হবে, এইরকম একটি ভ্যালু যদি আসে আমরা টেন্সড হব না, কোনো ওরিড হওয়ার কিছু নেই। আমরা দুইভাবে এটাকে পার্সেন্টেজে নিতে পারি। দেখুন একটু উপরে যদি আমরা যাই তাহলে এখানে পার্সেন্ট স্টাইল, এইখানে যে সিম্বলটা দেওয়া আছে এটাতে আমরা সরাসরি ক্লিক করতে পারি। ক্লিক করলে দেখুন এখানে কিন্তু আমার সরাসরি এটা পার্সেন্টেজে চলে গেল। অথবা আমরা আরও একটা ভাবে কাজ করতে পারি, আমরা কন্ট্রোল জেড ক্লিক করে একটু ব্যাকে যাচ্ছি। তো এই ঘরটা সিলেক্ট থাকা অবস্থায় আমি যদি এখানে যে জেনারেল কথাটা লেখা আছে এটার পাশে যে ড্রপ ডাউন বাটনটা আছে এখানে ক্লিক করলে দেখুন এখানেও একটি পার্সেন্টেজের ফাংশন দেখাচ্ছে। এটাতেও যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু এটা পার্সেন্টেজ হয়ে যাচ্ছে, কিন্তু দুটোর ক্ষেত্রে কিন্তু দুই ধরনের ভ্যালু দেখাচ্ছে। এটা হচ্ছে স্টাইল, এটা হচ্ছে স্টাইল, যে জাস্ট স্টাইল হবে এবং এটাকে একটা জাস্ট রাউন্ড আপ একটা ফিগারে চলে যাবে। এটা হচ্ছে তার জন্য একটা শর্টকাট কি। আর এখানে আমি যে উপরের যে ড্রপডাউন কি মেনু থেকে যেটা করলাম সেটি হচ্ছে এক্স্যাক্ট পার্সেন্টেজের ভ্যালুটাকে আমার পার্সেন্টেজ ফরম্যাটিং করবে, অর্থাৎ এটা হচ্ছে ফরম্যাটিংয়ের জন্য। আর এটা হচ্ছে ফরম্যাটিং প্লাস স্টাইল চেঞ্জের জন্য। স্টাইল মিনস হচ্ছে এটাকে রাউন্ড আপ করব নাকি রাউন্ড ডাউন করব, এটি সব কিছু একসঙ্গে করবে। তো আমরা সাধারণত এই ধরনের কাজের ক্ষেত্রে আমরা কখনোই এই ছোটোটা এই যে স্টাইল যেটা পার্সেন্ট স্টাইল সেটা কখনোই শুরুতে ব্যবহার করব না। আমরা শুরুতে অবশ্যই ফরম্যাটিং করে চেঞ্জ করে আসব। তো এখন আমার এই ঘরের পার্সেন্টেজ ভ্যালুটা বের হয়ে গেল, অর্থাৎ আবদুল্লাহ টোটাল অ্যামাউন্টের 2.81% টাকা জমা করেছেন। তো বাকিদের জন্য আমরা একইভাবে কিন্তু বের করতে পারি, কিন্তু এখানে কিন্তু আমাকে আবার একটি বিষয় খেয়াল করতে হবে। আমি যে ফর্মুলাটা এখানে ইউজ করেছি, একটু ফর্মুলা বারের দিকে যদি আমরা খেয়াল করি, C3 ডিভাইডেড বাই C18, দ্যাট মিনস C3 হচ্ছে আবদুল্লাহর জমাকৃত টাকা আর C18টা হচ্ছে টোটাল জমাকৃত টাকা। তো আমি যদি সেম এই ফর্মুলাটাকে পরবর্তী সেলগুলোর জন্য ইউজ করি তাহলে কিন্তু আমাদেরকে একটি সেলকে লক করে দিতে হবে। আমরা জানি লক করে দিতে হলে কলাম অ্যাড্রেসের শুরুতে একটি ডলার সাইন এবং রো অ্যাড্রেসের শুরুতে একটি ডলার সাইন দিয়ে দিতে হবে, তাহলেই কিন্তু সেলটি লক হয়ে গেল। তাতে কিন্তু আমাদের রেজাল্টের কোনো পরিবর্তন আসবে না, বাট একই ফর্মুলা আমরা খুব শর্টকাট ওয়েতে বাকি সেলগুলোর জন্য ব্যবহার করতে পারবো। তো আমি এই সেলটাকে ধরে বাকি সবগুলো সেল সিলেক্ট করে কন্ট্রোল ডি প্রেস করতে পারি, তাহলে দেখুন খুব সহজেই বাকি সবগুলো সেলের জন্য পার্সেন্টেজের ভ্যালুগুলো বের হয়ে গেল। অর্থাৎ আমরা যদি একটু র্যান্ডমলি চেক করি, রাতুল তার টোটাল জমাকৃত টাকা হচ্ছে 2450 এবং সেটা টোটাল 40,400 টাকার মাত্র 5.99%। তাহলে আমরা কিন্তু এইভাবে সবগুলো জানতে পারলাম। ওকে, আর মজার একটা বিষয় হচ্ছে আমরা যখন সবগুলো সেলকে সিলেক্ট করছি, এই ডানে নিচের দিকে একটু খেয়াল করেন, এখানে সাম 100%, অর্থাৎ আমরা কিন্তু জানি পার্সেন্টেজ মানে হচ্ছে আউট অফ 100, শতকরা মানে হচ্ছে 100-র মধ্যে সে কত। তাহলে সবাই কিন্তু অল্প অল্প করে কন্ট্রিবিউট করে একটি 100% টাকার একটি অ্যামাউন্ট তারা তৈরি করেছেন, এবং সেটা কিন্তু আমার যে ফর্মুলাটা কারেক্ট আছে সেটা কিন্তু আমি এখান থেকে চাইলেই সহজে দেখে নিতে পারছি। এটা জাস্ট আমার নিজের বোঝার জন্য। সাম 100% মিনস আমার এই সবগুলো সেল সিলেক্ট করলে এখানে 100% আসবে। আমি যদি সেটা এখানে ভেরিফাই বা জাস্টিফাই করতে চাই তাহলে অটো সামে ক্লিক করলে দেখুন এখানে 100% শো করবে। দ্যাট মিনস আমার এই ফর্মুলাটা ঠিকঠাক মতো কাজ করছে। আমরা কিন্তু টোটাল অ্যামাউন্টের কে কত পার্সেন্টেজ টাকা জমা করেছেন সেটা বের করা শিখে গেলাম। এখন আমরা দেখব যে এই অ্যামাউন্ট, এই যে অ্যামাউন্টটি আছে এখানে, যে প্রত্যেকটি ইন্ডিভিজুয়াল ব্যক্তি যে টাকা জমা করেছেন তাদের এই পার্সেন্টেজ, এটা যদি 20% ডিক্রিজ করা হয় তাহলে তাদের অ্যামাউন্টটা কত হবে। আমরা ধরে নিচ্ছি আবদুল্লাহ জুন মাসে 1150 টাকা জমা করেছেন। এখন পরবর্তী মাসে জুলাই মাসে তাকে বলা হলো যে
আপনি 20% টাকা কমিয়ে দিবেন, অর্থাৎ যে টাকা জমা করেছেন জুন মাসে তার 20% কমিয়ে জমা করবেন। অথবা আমরা ধরে নিচ্ছি যে এখানে এরা কোনো ব্যক্তি নয়, হয়তো এখানে আমরা কোনো প্রোডাক্ট বিক্রি করছি, সেই প্রোডাক্টের বর্তমান প্রাইসগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি, ধরে নিচ্ছি এভাবে। তো আমরা ধরে নিচ্ছি যে এখন বর্তমানে যে প্রাইসটি আছে, হয়তো আমরা একটি অফার দিব যেটিতে 20% আমরা ডিক্রিজ করে দিব, অর্থাৎ আমরা যেটা বলে থাকি 20% অফ, আমরা যেটা মার্কেটিংয়ের জন্য বলে থাকি 20% অফ। তো সেই 20% যে অফ হলে তার প্রাইসটা কত দাঁড়াবে সেটা যদি আমরা এখানে জানতে চাই, সেটা আমরা এইভাবে বের করব, ইকুয়াল এই সেলটাকে সিলেক্ট করব মাইনাস এই সেলটাকে আবার সিলেক্ট করে ইনটু 20%। তাহলে দেখুন এন্টার প্রেস করার পরে আমরা এখানে এই ভ্যালুটা থেকে যদি 20% কমে যায় তাহলে আমার প্রাইসটি কত দাঁড়াবে। দেখতেই পাচ্ছেন আগে ছিল 1150 টাকা, এখন এটি কমে হয়ে গেল 920 টাকা। ওকে, আমরা ধরে নিচ্ছি যে এখন প্রোডাক্টের প্রাইস 20% ইনক্রিজ হবে, আগে যে প্রাইসটি ছিল তার থেকে এটা প্রাইসিং এখন বেড়ে যাবে। তো সেই জন্য আমাকে কি করতে হবে, এখানে ইকুয়াল দিতে হবে, এই বর্তমান প্রাইসটাকে সিলেক্ট করে এটা 20% বাড়বে, অর্থাৎ এই প্রাইসের 20% বেড়ে যাবে। পার্সেন্টেজ বেড়ে গেলে সেটা পার্সেন্টেজের জন্য সবসময় মাল্টিপ্লাই করতে হবে, 20 লিখে দেন পার্সেন্টেজ দিয়ে দিব, এরপর ক্লিক করলে দেখুন এটা 1380 হয়ে গিয়েছে, অর্থাৎ এই প্রাইসের 20% ইনক্রিজ হয়েছে। এখন আমরা যদি বাকি সেলগুলোর জন্য এই ফর্মুলাটি জানতে চাই, এবার কিন্তু আমাকে সেম ফর্মুলাটা ইউজ করতে হবে, এখানে কিন্তু কোনো সেল লক করে দেওয়ার প্রয়োজন হবে না। কেন? কারণ হচ্ছে এটি প্রত্যেকের সেলে কোয়ান্টিটিটা আলাদা, অর্থাৎ এই অ্যামাউন্টটি আলাদা, এবং এই ঘরটিও তার সঙ্গে সঙ্গে চেঞ্জ হবে, অর্থাৎ এই প্রাইসটাই চেঞ্জ হয়ে যাচ্ছে, এই প্রাইসটাই এখানে ডিক্রিজ হচ্ছে, এই প্রাইসটাই আবার এখানে ইনক্রিজ হচ্ছে। তার মানে হচ্ছে প্রত্যেকটি ফর্মুলাতেই আমার এই লোকেশনটা চেঞ্জ হচ্ছে। সো আমার এখানে লক করার কোনো দরকার নেই, আমি জাস্ট সিম্পলি যদি এটাকে সিলেক্ট করে ধরে রেখে বাকি ঘরগুলোর জন্য কন্ট্রোল ডি প্রেস করি, আবার ঠিক সেমভাবে ইনক্রিজের ঘরে যদি সবগুলোকে সিলেক্ট করে কন্ট্রোল ডি প্রেস করি, তাহলে দেখুন যে বর্তমান যে প্রাইসটি আছে বা বর্তমান যে অ্যামাউন্টটি এখানে দেওয়া আছে তার 20% ডিক্রিজের অ্যামাউন্টগুলো এখানে বের হয়ে এসেছে এবং 20% ইনক্রিজের অ্যামাউন্টগুলো এখানে বের হয়ে এসেছে। এখন আমরা কিন্তু চাইলে এগুলোরও টোটাল বের করতে পারি, অর্থাৎ 20% ডিক্রিজে হলে তাহলে টোটাল কত টাকা এখানে যোগ হবে এবং 20% ইনক্রিজ হলে এখানে কত টাকা যোগ হবে, আমরা কিন্তু সেটাও চাইলে অটো সাম ফাংশনের মাধ্যমে বের করতে পারি। ওকে, এবং ইনক্রিজের জন্য বের করে ফেললাম। তাহলে দেখুন যখন 20% ইনক্রিজ হচ্ছে, 20% যখন ডিক্রিজ হচ্ছে তখন এটার ভ্যালু কিন্তু বর্তমান ভ্যালুর থেকে কমে গিয়েছে, আবার যখন সেমভাবে 20% ইনক্রিজ হচ্ছে তখন কিন্তু বর্তমান ভ্যালুর থেকে এই প্রাইসটা বেড়ে গিয়েছে। তো আমরা আশা করি বুঝতে পেরেছি। তো আজকে আমরা শিখলাম কিভাবে পার্সেন্টেজ ক্যালকুলেট করতে হয় এবং সেই পার্সেন্টেজ যদি কখনো ইনক্রিজ বা ডিক্রিজ হয় তাহলে সেটা ফর্মুলাটা কীরকম হয় এবং সেটা কিভাবে বের করতে হয় এক্সেল শিটের মাধ্যমে আমরা সেটা শিখলাম। আজকের এই এক্সেলের ওয়ার্কশিটের লিঙ্কটি আমাদের ইউটিউবের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা চাইলেই সেখান থেকে খুব সহজে নিয়ে নিতে পারবেন এবং আপনারা বাসায় যদি প্র্যাকটিস করতে চান আমাদের এই শিট ফলো করে তাহলেও কিন্তু কাজটি করতে পারবেন। তো আশা করি আজকে আমাদের ক্লাসের সমস্ত বিষয়বস্তুগুলো আপনারা খুব ভালোভাবে উপভোগ করেছেন এবং বুঝতে পেরেছেন। যদি কারো কোনো কিছুতে বুঝতে প্রবলেম হয় বা কোনো কিছু সম্পর্কে কোনো কোয়ারি থাকে তাহলে আমাদেরকে ফেসবুকে কমেন্টস করে জানাতে পারেন, অথবা আমাদেরকে ফেসবুক মেসেঞ্জারে নক দিতে পারেন, অথবা আমাদের ইউটিউবের যে ভিডিও কমেন্ট সেকশন থাকবে সেখানেও কমেন্টস করে জানাতে পারেন। ইনশাআল্লাহ আমরা আপনাদের সমস্ত সমস্যার সমাধান করে দিতে পারবো। তো আজকে এ পর্যন্তই, আগামীতে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।